সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গণজাগরণ মঞ্চ বনাম মৌলবাদ। আপনারা অনেকেই জানেন 2013 সালের 5ই ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চে যাত্রা শুরু হয়ে গেছিল। তো আজ প্রায় 13 বছর হয়ে গেল। আপনাদের মতো আমার মনেও বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে, যে প্রশ্নগুলোর উত্তর আমি প্রতিনিয়ত খোঁজার চেষ্টা করি। যখন আপনার 2003-4 সাল থেকে মানুষ ধীরে ধীরে গুগল, ফেসবুক, ইমেলের সাথে পরিচিত হতে শুরু করলো, মানুষের জ্ঞানের পরিধি কিন্তু বাড়তে লাগলো। কিন্তু আমরা একটা পর্যায়ে দেখলাম কিছু মানুষ সোশ্যাল মিডিয়াকে এমনভাবে ব্যবহার করছে, তারা মৌলবাদ এবং জঙ্গিবাদের বিস্তারের জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা শুরু করলো। এটা দেখে যেটা হয়েছে, এক শ্রেণীর দেশপ্রেমিক প্রজন্ম তৈরি হয়ে গেছে, যারা মুক্তিযুদ্ধ অর্থাৎ 1971 সালে ঘটে যাওয়া বিভিন্ন দর্শন, হত্যাকাণ্ড এবং বিভিন্ন বধ্যভূমি, যেখানে নির্বিচারে মানুষকে হত্যা করেছে পাকিস্তানিরা, জামাত ইসলামরা, এসব কিছু এক এক করে কিন্তু মানুষের সামনে আসতে শুরু করলো। এবং এই সোশ্যাল মিডিয়া লেখালেখির মাধ্যমে মানুষ এমন অসংখ্য দেশপ্রেমিকের কথা জানতে পারলো, যাদের কথা হয়তো অতীতে সেভাবে জানা হয়নি, বা তাদের সাহসের সংগ্রামের চিত্র সেভাবে ফুটে ওঠে নাই। একইভাবে এই সোশ্যাল মিডিয়া জগতে লেখালেখির মাধ্যমে মানুষ কিন্তু জামাত ইসলামের যে কুকর্ম, তাদের যে অর্থনৈতিক ফান্ডিং কোথা থেকে আসে, তাদের রাজনৈতিক আদর্শ মওদুদি সে কোথা থেকে এসেছে, তাকে কারা ফান্ডিং করেছিল, মওদুদিকে কারা তৈরি করেছিল, মওদুদি রাজনীতির পেছনে কে ছিল, পাকিস্তান কেন ভাগ হয়েছিল, তো বিভিন্নভাবে মানুষ কিন্তু বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়েছে, জানতে পেরেছে। এভাবে যখন মানুষের জানার পরিধি বেড়ে যাচ্ছিল, মানুষ যখন জামাত শিবির নামক একটা ঘৃণ্য নরকের কীট যারা, তাদের মুখোশ খুলে যাচ্ছিল, তাদেরকে মানুষ ঘৃণা করা শুরু করছে, এমনভাবে কিন্তু অসংখ্য দেশপ্রেমিকের তৈরি হতে লাগলো। তারা বুঝলো যে দেশটা কি, স্বাধীনতা কি, মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, হ্যাঁ, কারা আমাদের লাখো শহীদকে হত্যা করেছে, কারা আমাদের বীরাঙ্গনাদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, রাজাকার কারা কারা ছিল, জামাত ইসলামের গোলাম আজমের 1971 সালে কি ভূমিকা ছিল, সাইদির কি ভূমিকা ছিল, নিজামী কোন বাহিনীর সাথে জড়িত ছিল, জামাতের একেএম ইউসুফ কোন বাহিনী গঠন করে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। এমন অসংখ্য তথ্য কিন্তু মানুষের সামনে আসতে লাগলো। মানুষ বুঝতে পারলো যে 1971 সালে যেভাবে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, যেমন সাধারণ ক্ষমার ঘোষণার কথা বলা হয়েছে, সেখানে জামাত শিবির সবসময় বুঝাতে চেয়েছে যে বঙ্গবন্ধু এই সাধারণ ক্ষমার মাধ্যমে সকল রাজাকারদেরকে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা ছিল। আপনি যদি সাধারণ ক্ষমার যে সমস্ত সত্যগুলো আছে এগুলো পড়েন, এগুলো সবকিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হতে হতে আমাদের যে তরুণ প্রজন্ম ছিল 2008 সালের অথবা 90-এর যে প্রজন্ম, তাদের মধ্যে এই ভূতটা জাগ্রত শুরু হইল যে এই স্বাধীনতা বিরোধী জামাত শিবির রাজাকারদের বিচার দরকার। এই যে কাদের মোল্লা, কসাই কাদের মোল্লারা, মিরপুরের কসাই এত মানুষকে হত্যা করলো, গোলাম আজমরা নির্বিচারে মানুষকে হত্যা করলো, সাইদিরা দর্শন করলো ফিরোজপুরে, তো এদের বিচার হবে না? এমন সব চিন্তা থেকে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ যখন দেখলো, মানে তাদের একটা অন্যতম দাবি ছিল 2008 সালের নির্বাচনের আগে, সেটা হচ্ছে যদি স্বাধীনতা পক্ষের শক্তি কখনো ক্ষমতা আসতে পারে তাহলে রাজাকারের বিচার করতে হবে। তো সে অনুসারে 2010 সাল থেকে রাজাকারের বিচার শুরু হয়ে গেছিল। একটা পর্যায়ে দেখা গেল দীর্ঘদিন মামলা চলার পর যে কসাই কাদের মোল্লা, যার বিরুদ্ধে এত সাক্ষ্য প্রমাণ, এত কিছু,
সেই কসাই কাদের মোল্লাকে যখন যাবজ্জীবন দেওয়া হলো, তখন অল্প কিছু যুবক তারা বিবেকের দায়বদ্ধতা থেকে শাহবাগে এসে সমাবেত হলো। তারা আওয়াজ তুলল, রাজাকারের ফাঁসি চাই। সময় গড়াতে গড়াতে তারা রাস্তায় বসে পড়ল। একজন একজন করে মানুষ আসা শুরু হলো। এভাবে একটু একটু করে শত মানুষের মিছিল আসছে। কিছুক্ষণের মধ্যেই তা হাজার লক্ষ কোটি মানুষের মিছিলে পরিণত হয়ে গেল। এই শাহবাগ পৃথিবীতে একটা ইতিহাস হয়ে গেল। এই শাহবাগ লক্ষ কোটি তরুণ তরুণীর হৃদয়ে জয় বাংলা লিখে দিল, দেশপ্রেম লিখে দিল, রাজাকারের প্রতি ঘৃণা শিখিয়ে দিল। ছোট ছোট শিশুরা দল বেঁধে আসতে লাগলো, স্কুলের বাচ্চারা আসতে লাগলো, বৃদ্ধরা আসতে লাগলো। মানুষ সমস্ত কাজ ছেড়ে এক এক করে বিবেকের দায়বদ্ধতা থেকে শাহবাগে সমাবেত হতে শুরু করলো। সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে গড়ে উঠল শাহবাগ। স্লোগান উঠল, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, গো আজম তুই রাজাকার, নিজামি তুই রাজাকার। এই লক্ষ কোটি মানুষের স্লোগান তখন বাংলাদেশ ছেড়ে দেশের বাইরে প্রত্যেকটা দেশে ছড়িয়ে পড়ল। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশপ্রেমিকরা সবাই বিবেকের দায়বদ্ধতা থেকে রাজাকারের ফাঁসির দাবিতে একত্রিত হলো। সারা বিশ্বে স্লোগান উঠতে লাগলো, রাজাকারের ফাঁসি চাই। ঠিক এমনই একটা সময় আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান, আপনারা অনেকেই জানেন যে সে কাবা শরীফের যে গিলাফ, সেই গিলাফ পরিবর্তন এমন ভণ্ডামির সাথে জড়িত ছিল। তো জামাত শিবিরের একটা অভ্যাস হচ্ছে যে যত বড় ভণ্ড সে তাদের তত বড় আমির। যেমন ধরেন আপনার আসিফ নজরুল, একসময় সে গোয়াজমের ফাঁসি চেয়েছে, এখন তার শিষ্যরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়। এমনই আরেকজন হচ্ছেন পিনাকি, যে এক সময় রাজাকারের ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চে এসেছে, রাজাকারদের বিরুদ্ধে কথা বলেছে বিভিন্ন টকশোতে গিয়ে, সে আজকে জামাতের অনেক বড় আমির। আরেকজন হচ্ছে আপনার ফ্রড মাজার, যে বিবি খাদিজাকে নিয়ে কবিতা লিখেছে, নবীকে অপমান করেছে, সেই স্বঘোষিত নাস্তিক ফ্রড মাজার, সেও জামাতের মসজিদের ইমাম এখন। আরেকজন স্বঘোষিত নাস্তিক বদরুদ্দিন ওমর, তার লেখা কিন্তু জামাত শিবির সবচেয়ে বেশি পড়ে এবং জামাত শিবির সবচেয়ে বেশি তার ভক্ত। এই যে ভণ্ড মুখোশধারী শয়তানদের আরেকজন সর্দার ছিল, তার নাম হচ্ছে মাহমুদুর রহমান। এই মাহমুদুর রহমান আমার দেশ নামক একটা পত্রিকার সম্পাদক ছিল। তো সে যেটা করলো, মানে ইতিহাসের জঘন্যতম মিথ্যা চার শুরু করলো। যেমন ধরেন, লক্ষ কোটি মানুষ শাহবাগে এসেছে, তার মধ্যে শাহবাগে রাজীব হায়দারও এসেছে। রাজীব হায়দার কিন্তু শাহবাগ গণজাগরণ মঞ্চের কোনো মুখ্য সমন্বয়ক ছিল না। রাজীব হায়দার কিন্তু ছাত্র সংগঠন যতগুলো অংশগ্রহণ করেছে এখানে, তাদের কোনো সংগঠনের সভাপতি ছিলেন না, সেক্রেটারি ছিলেন না, কোনো রাজনৈতিক নেতা ছিলেন না। রাজীব হায়দার তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেন, এটা তার ব্যক্তিগত অভিমত, তিনি কোনো দল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন না। অথচ তার একটা লেখাকে বিকৃত করে, তার থাবা বাবা সেটাকে বিকৃত করে মাহমুদুর রহমান সে গণজাগরণ মঞ্চকে নাস্তিকের মঞ্চ সাজানোর চেষ্টা করেছে, যেখানে ছোট ছোট বাচ্চা শিশুরা পর্যন্ত এসেছে, নারীরা তাদের কাজ পেলে এসেছে, ইভেন আপনার মাওলানারা এসেছে বিভিন্ন মাদ্রাসা থেকে।
এই যে জামাত শিবিরের ভণ্ডামি, সে ভণ্ডামিটা তখন অনেকেই বুঝতে পারেনি। তো একদিকে গণজাগরণ মঞ্চকে নিয়ে রাজনীতি করা হয়েছে। বাংলাদেশের যে অভিশপ্ত ভাইরাস জামাত শিবির, তারা সবচেয়ে নোংরা রাজনীতি করেছে। এর মধ্য দিয়ে আপনার আবার উত্থান হয়েছে হেফাজতে ইসলাম নামক একটা উগ্রবাদী মৌলবাদী শক্তির। এখন যাদের প্রতিষ্ঠান চলে মানুষের অর্থে এতিমখানার মতো, এই কওমি মাদ্রাসাগুলো সম্পূর্ণ মানুষের টাকায় চলে। আপনি কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে কওমি মাদ্রাসার যে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় যা শাপলা চত্বরে সমাবেত হলো, এদের এই অর্থের যোগান কারা দিয়েছে? গণজাগরণ মঞ্চে কিন্তু সারা বাংলাদেশ থেকে মিছিল মিছিল করে সমাবেশ নিয়ে বাজ ভাড়া দিয়ে গণজাগরণ মঞ্চে যায়নি। গণজাগরণ মঞ্চ যেখানে হয়েছে সেখানেই সারা বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়েছে। কিন্তু হেফাজত ঘোষণা দিয়ে সমগ্র বাংলাদেশ থেকে মৌলবাদীদেরকে নিয়ে শাপলা চত্বরে সমাবেশ করেছে। তাদের একটা মাত্র উদ্দেশ্য ছিল গণজাগরণ মঞ্চকে ঠেকানো। এটার পেছনে কারা ছিল? এটার পেছনে ছিল জামাত, এটার পেছনে ছিল বিএনপি। সেটা পরবর্তীতে প্রকাশিত হয়েছে। তো এখানে একটা বিষয় হচ্ছে, এই যে জামাতের ভণ্ডামিটা সেদিনই কিন্তু স্পষ্ট হয়ে গেছে, যখন হেফাজতের এক নেতা সে মাইকের মধ্যে বলছে যে আমাদের কয়েকশো প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা আছে যারা আফগানিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে। তা আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে আপনি 1979 সাল থেকে বাংলাদেশের জঙ্গিদেরকে আফগানিস্তানে প্রশিক্ষণ নেওয়ার জন্য পাঠানো হয়েছে, যুদ্ধ করার জন্য পাঠানো হয়েছে, পাকিস্তান থেকে জঙ্গিরা প্রশিক্ষণ নিয়ে আসছে। তাহলে এই যে আফগানিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে আসলো, এরা কারা? এরা তো জঙ্গি। তার মানে শাপলা চত্বরে একদল জঙ্গিরও সমাবেশ করেছে। বেশিরভাগই ছিল কোমলমতি মাদ্রাসার শিশু, তাদেরকে ভুল বুঝিয়ে আনা হয়েছে। তাদেরকে বলা হয়েছে তোমরা স্লোগান দিবা নাস্তিকের ফাঁসি চাই। আরে ভাই, নাস্তিকটাকে? বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ নাস্তিক আপনারা আমার বলতে পারবেন? আর নাস্তিক হওয়া কি এতই সহজ যে আপনি মুখ দিয়ে বলে ফেললেন আপনি নাস্তিক? এদের মাথার মধ্যে যে কি আছে সেটা আমি নিজেও জানি না। আমি ওই হেফাজতের সমাবেশের যে বক্তব্যগুলো সেগুলো শুনছিলাম, সেখানে এক বক্তা তিনি বলছেন ব্লগার মানে হচ্ছে নাস্তিক। এই যে মূর্খরা ব্লগ কি জিনিস সেটা পর্যন্ত জানে না, ব্লগার মানে নাস্তিক। ব্লগ তো আপনি ট্রাভেল ব্লগও করতে পারেন, কুকিং ব্লগও করতে পারেন, এডুকেশন ব্লগও করতে পারেন, বিভিন্ন ধরনের ব্লগ করা যায়। তো তারা মনে করছে যে ব্লগার মানে হচ্ছে নাস্তিক। এরা এমন একটা মানে পঙ্গপালের জাত, এদের শিক্ষা দীক্ষা রুচিবোধ এত নিচু স্তরে নেমে গেছে যে এদের মধ্যে ন্যূনতম জ্ঞানবোধটা নাই। কারণটা হচ্ছে মানুষ যখন ধর্মান্ধ হয়ে যায় তখন মানুষ আর মানুষ থাকে না, মানুষ পশু হয়ে যায়। এবং এই পশুদের চরিত্র আমরা কখন বুঝি? সেই 2013 সাল, সম্ভবত মার্চের 3 তারিখ, 3রা মার্চ, হঠাৎ করে আপনার সোশ্যাল মিডিয়াতে দেলোয়ার হোসেন সাঈদীর ছবি এডিট করে বাঁশের কেল্লা থেকে এবং জামাত শিবিরের বিভিন্ন ফেজ থেকে যখন দেলোয়ার হোসেন সাঈদীর সাজা দেওয়া হলো, তো তখন সেই ছবিটা এডিট করে জামাত শিবির এই মৌলবাদী চক্র ভণ্ডরা প্রচার করতে লাগলো সাঈদীকে চাঁদে দেখা গেছে। এই যে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সমগ্র বাংলাদেশে যে লুটতরাজ জামাত শিবির সেদিন করেছে, যেভাবে তারা মানুষ হত্যা করেছে, যেভাবে তারা সরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে, এই যে এত অসংখ্য মানুষ একটা মিথ্যা গুজব ছড়িয়ে সাঈদীকে আপনার রকেট ছাড়া চাঁদে পাঠিয়ে, এটা কি একমাত্র বাংলাদেশে সম্ভব? এই প্রশ্নগুলো আপনারা কখনো নিজেদেরকে করেছেন? আপনারা কি কখনো জানার চেষ্টা করেছেন এই যে মৌলবাদীদের যে অর্থ, এই অর্থ কোথা থেকে আসে? বাংলাদেশে যে
প্রায় 40টার মতো জঙ্গি সংগঠন হয়ে গেল। এই জঙ্গি সংগঠনের অর্থগুলো কোথা থেকে আসে? আপনারা যদি সেদিন এই 2013 সালের যে গণজাগরণ মঞ্চ হয়েছে, সেদিন যদি বাংলার মাটিতে রাজাকারদেরকে চিরতরে কবর দিয়ে দিতেন, তাহলে আজকের যে 2024 সেটা আপনাদেরকে দেখতে হতো না। কারণ 2013 সালের সেই শাপলা চত্বরের হেফাজত জামাতের যে সমাবেশ হয়েছে, সেই সমাবেশের পেছনে ছিল আমেরিকার বিনিয়োগ। তারা চেয়েছিল বাংলাদেশে একটি মৌলবাদী অভ্যুত্থান ঘটিয়ে শেখ হাসিনার পতন করা। তো যে কোনো কারণে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিশালী নেতৃত্বের কারণে, সৈয়দ আশরাফ ভাইয়ের মতো সৎ এবং মেধাবী নেতৃত্বের কারণে সেদিন কিন্তু এই জামাত হেফাজত চক্র সফল হতে পারেনি। তো পরবর্তীতে দেখা গেল কি, আপনার এই 2013 সাল থেকে 2015 সাল পর্যন্ত জামাত শিবির সারা বাংলাদেশে এত অরাজকতা, হত্যা, চলন্ত গাড়িতে আপনার পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে হত্যা, গান পাউডার দিয়ে হত্যা, মানে এমন একটা নৃশংস অরাজকতা শুরু করলো। এই অরাজকতাটাকে দমন যেভাবে করার দরকার ছিল, হ্যাঁ, সরকার জিরো টলারেন্স নিয়েছে জঙ্গিবাদের জন্য, কিন্তু সেভাবে করতে পারে নাই। কারণ মানুষের মগজের পরিবর্তন না ঘটিয়ে, মানুষের শিক্ষার বিকাশ না ঘটিয়ে, মানুষকে মানুষ হওয়ার শিক্ষা না দিয়ে, দেশপ্রেমিক হওয়ার শিক্ষা না দিয়ে আপনি যতই অবকাঠামোগত উন্নয়ন করেন, আধুনিক ভবন করেন, হেফাজতকে আপনার স্বীকৃতি দিয়ে কওমি জননী যেটা বলা হচ্ছে, তো এগুলোতে কোনো কিছুতে কোনো লাভ নাই। এখন এই যে কওমি মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা পড়ে, আমি তো সবাইকে জঙ্গি বলতে পারি না, এদের সবাই কিন্তু জঙ্গি ছিল না, এদেরকে ভুল বুঝিয়ে আনা হয়েছে। তো সেক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা হয়তো চিন্তা করেছেন তাদেরকে একটা সুযোগ দেওয়া যাক, কিন্তু আপনার এটাও ভাবা উচিত ছিল যে সুযোগটা আপনি আসলে কাকে দিচ্ছেন, কিভাবে দিবেন, কতটুকু দিবেন, এটা একটা বড় বিষয় আছে। কারণ আপনি যদি সেদিন গণজাগরণ মঞ্চকে প্রতিষ্ঠিত করে দিতেন, যদি সেদিন সমগ্র বাংলাদেশ থেকে যেসব দেশপ্রেমিক গুলা জেগে উঠেছিল তাদেরকে দিয়ে একটা নতুন রাষ্ট্র চিন্তা ভাবনা করতেন, তাহলে আজকের বাংলাদেশ অনেক উন্নত একটা বাংলাদেশ হতো। সেটা আওয়ামী লীগের ভিতরে একটা অংশ চাই নাই, যার কারণে হয়তো সম্ভব হয় নাই। এটা হচ্ছে বাস্তবতা। কারণটা হচ্ছে, দেখেন, আমাদের দেশে সৎ এবং যোগ্য মেধাবী রাজনীতিবিদদের চেয়ে ভণ্ডদের রাজনীতিবিদদের সংখ্যা বেশি। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে জামাত শিবিরের মতো কুখ্যাত রাজাকারের দল, স্বাধীনতা বিরোধীরা রাজনীতি করার সুযোগ পায়। আপনি যদি শুধু জামাতের শফিক তার হলফনামা দেখেন, তার কৃষি জমির পরিমাণ দেখেন, প্রায় 2 একর, কত ডিসিম যেন, 17 ডিসিম সম্ভবত, সে এই জমির দাম ধরেছে মাত্র 27 লাখ টাকা। অথচ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আপনার 1 ডিসিম যদি আপনি জমি কিনতে যান, ন্যূনতম 3 থেকে 10 লক্ষ টাকা। এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে মসজিদ মাদ্রাসার জন্য গনিমতের মাল যে অর্থগুলো আসে, এই অর্থগুলোর হিসাব জামাত ইসলাম কখনোই কাউকে দেয় নাই। এই জন্য জামাত শিবির একটি ধর্মীয় ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে, এবং এটাই স্বাভাবিক ছিল। আপনার 2013 সালে যদি এই বিষয়গুলোকে ফোকাস করা হতো, যখন বলা হচ্ছে জামাত যে কোচিং সেন্টারের নামে বাণিজ্য করতেছে, অর্থাৎ আমাদের যে শিক্ষা, আমাদের শিক্ষাটাকে একটা ব্যবসা বানায় ফেলছে জামাত। বিভিন্ন জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটি করার মাধ্যমে জামাতের নেতারা শিক্ষাকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করছে। জামাত বাংলাদেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে, স্বাস্থ্যকে একটা ব্যবসা বানায় ফেলছে, ডাকাতের হেডকোয়ার্টার বানায় ফেলছে। আজকে যে আপনারা দেখছেন যে 2018 সালে এই জামাতকে ইউনূসের মাধ্যমে আপনার অপারেশন বিডি প্রজেক্টের নামে $5 বিলিয়ন দিয়ে আমেরিকা শেখ হাসিনা প্রদান করতে চেয়েছিল। প্রশ্ন হচ্ছে, জামাত ইসলামকে কেন আমেরিকা সহায়তা করছে? কেন মৌলবাদ, পৃথিবীতে যে মৌলবাদ, যে আল কায়দা বলেন, তালেবান বলেন, আল শাবাব বলেন, এবং ইরাক এবং সিরিয়াকে ধ্বংস করতে যে আইএস গঠন করা হলো, সেখানে যদি লক্ষ্য করেন সবকিছুই তো আমেরিকার বিনিয়োগ। এবং ফিলিস্তিনি যে হামাস,
সেখানে আমেরিকার বিনিয়োগ, কাতারের আল জাজিরাতে আমেরিকার বিনিয়োগ, জামাতে ইসলাম বাংলাদেশের একটা যুদ্ধাপরাধী রাজনৈতিক সংগঠন, তাদের জন্য আপনার আমেরিকার তৎকালীন যে প্রেসিডেন্ট ছিল নিক্সন এবং পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, তাদের নির্দেশে আমেরিকার 7ম নৌবহর যুদ্ধজাহাজ বাংলাদেশে আসে তাদেরকে রক্ষা করার জন্য, রাজাকারদেরকে রক্ষা করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছে। আজকে যখন আমেরিকার একই যুদ্ধজাহাজ যাচ্ছে ইরানের দিকে, তখন আপনারা হাই হাই করতেছেন, আপনারা আমেরিকার বিরুদ্ধে স্লোগান তুলতেছেন। সেদিন যে আমেরিকা জামাতে ইসলামকে সহযোগিতা করার জন্য আসছিল, কেন আসছিল? 1973 সালে যখন দালাল আইনের মাধ্যমে জামাত শিবিরের বিচার করার জন্য চেষ্টা করা হয়, তখন কেন আমেরিকার প্রেসিডেন্ট তারা বাংলাদেশের বঙ্গবন্ধুকে হুমকি দেয়, তাজউদ্দিনকে হুমকি দেয় যে রাজাকারের বিচার করা যাবে না? কেন পাকিস্তানের মতো একটা দেশকে সেখানে জঙ্গিবাদ করার জন্য যা যা দরকার সেটা একটা পুতুল রাষ্ট্র বানায়? কেন পাকিস্তানের মতো মুসলমান দেশে আমেরিকার গোলামি করে? কেন পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ইরানে হামলা করা হয়? একইভাবে বাংলাদেশকে আজকে ধ্বংস করছে এই জামাত ইসলাম, এই ধর্মীয় বিষবৃক্ষ। এই জামাত ইসলাম যখন ছিল না, এই উপমহাদেশের মানুষকে ইসলাম পালন করে নাই। এই জামাত ইসলাম তো 90-এর দশক, আপনি দেখেন জামাতের নির্বাচনী ইতিহাস, বাংলাদেশের মানুষ জামাতকে ভোট দিত কিনা? ভোট দিত না। কেন ভোট দিত না? কারণ বাংলাদেশের বেশিরভাগ মুসলমান জানতো জামাত হচ্ছে একটা ভণ্ড। আমরা যারা ছোটবেলা দেখেছি, আমরা তো এদের ভণ্ডামি স্পষ্টভাবে দেখেছি। এদেরকে রক্কাটা শিবির বলা হতো। এরা বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রদের রক্কাট্ট, মেধাবী ছাত্রদের। এরা বাংলাদেশে অস্ত্রের রাজনীতি শুরু করেছে, ধ্বংসের রাজনীতি শুরু করেছে। আজকে এই বন্ডদের আপনারা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে চান? এই যে পেট্রোল বোমা সন্ত্রাসী, আজকে যে জামাতের শফিক, সে বাংলাদেশে বহাল তবিয়তে ছিল না? তাকে তো শেখ হাসিনা দেশ ছাড়া করে নাই। এই যে আপনারা এই জঙ্গিদের সর্দারদেরকে বিচার করতে পারলেন না, সারা বাংলাদেশে প্রায় 2000-এর অধিক যে মামলাগুলো হয়েছে, সে মামলাগুলো নিষ্পত্তি করতে পারলেন না। এবং এমনও হয়েছে যে আওয়ামী লীগের ভিতর ঢুকে জামাতের যে নেতা, যার নেতৃত্বে সাদিকে চাঁদে দেখা যাওয়ার পরে আপনার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে, সেই নেতা চেয়ারম্যান পর্যন্ত হয়েছে। প্রশ্ন তো স্বাভাবিকভাবে আসে যে আপনারা সরকার ক্ষমতায় কি করেছেন? আজকে আওয়ামী লীগের সেই দুর্বলতার সুযোগ নিয়ে আজকে জামাত একটা বিষবৃক্ষ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। আজকে যদি এই বিষবৃক্ষ আপনাদেরকে উপড়ে ফেলতে হয়, কথা একটাই, রাজাকারের শেকড় যদি আপনি উপড়ে না ফেলেন, আপনি পারবেন না। কারণ এই জামাত শিবিরের পিছনে আছে আমেরিকা। এই জামাত শিবিরের পিছনে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে অবৈধ অর্থ আসে হুন্ডির মাধ্যমে। এই জামাত শিবির তারা মানব পাচারের সাথে যুক্ত, নারী পাচারের সাথে যুক্ত। একইভাবে পাকিস্তান, আপনি যদি পাকিস্তানে যান, পাকিস্তানও দেখবেন যে পাকিস্তানের সীমান্ত দিয়ে চীনের মধ্যে নারী পাচার করা হচ্ছে। এই জামাত শিবির হচ্ছে একটা অবৈধ নেটওয়ার্ক। এরা ইসলামের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে এভাবে। কারণ ইসলাম যেটা, এটা পৃথিবীর সকল মুসলমানের, এটা কোনো রাজনৈতিক দলের না। ইসলামের নামে যারা রাজনীতি করে, যারা রাজনৈতিক দল খুলে, যারা এমপি মন্ত্রী হয়ে দুর্নীতি লুটপাট করতে চায়, যারা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে, এরাই হচ্ছে মুখোশধারী শয়তান। এই জন্য এই মুখোশধারী শয়তানদের সবচেয়ে বড় দুশ্মন ছিল গণজাগরণ মঞ্চ। তবে আজকে একটা কথা বলবো, বেশি কথা বাড়াবো না। একদিন বাংলাদেশে আবার গণজাগরণ মঞ্চ হবে, এবং সেই গণজাগরণ মঞ্চ চিরদিনের জন্য এই রাজাকারদের কবর রচিত করবে। কারণ পৃথিবীর কোনো প্রান্তে একসময় আইএসকে আমেরিকা তার প্রয়োজনে সৃষ্টি করছিল। আজকে আইএস কোথায়? আজকে কোথায় আল কায়দা? এটাই হবে। ধর্মের নামে যারা ভণ্ডামি করতেছে, এদের মুখোশ আজ নয়তো কাল ফাঁস হবে। আমাদের তরুণরাই দেখবে যে এই সমস্ত এই যে সাদা পোশাক পরা ভণ্ডদের চরিত্র কিরকম। এরা এক একটা যে সমাবেশ করে, শত শত কোটি টাকা এদের কোথায় পায়? এদের আয়ের উৎস কি? এই যে মসজিদ মাদ্রাসার নামে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অর্থ হয় না, নিজেদের রাজনৈতিক কাজে ব্যবহার করা, সেগুলো দিয়ে পরিকল্পিত জঙ্গি সংগঠন তৈরি করা, সেই জঙ্গি সংগঠন তৈরি করে আবার মুসলমানদেরকে হত্যা করা, হ্যাঁ, রাজনৈতিক সুবিধা হাসিলের চেষ্টা করা, মসজিদ মাদ্রাসাকে রাজনৈতিক কাজে ব্যবহার করা। এর চেয়ে বড় ভণ্ডামি, এর চেয়ে বড় বদমাশি তো আর কোনো কিছু হয় না। গণজাগরণ মঞ্চ এদের মুখোশ খুলে দিয়েছিল বলে গণজাগরণ মঞ্চ ছিল এই মৌলবাদীদের সবচেয়ে বড় শত্রু।
ধন্যবাদ সবাইকে।